আচ্ছা, আমাদের সমাজে এমন কিছু লোক আছে না যারা কি করে অন্যের পরিবারে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে একটা ভাঙন ধরানোর চেষ্টা করে, একটা ভুল বোঝাবুঝি করার চেষ্টা করে, যে জায়গায় অনেকে সফলও হয় আবার অনেকে ব্যর্থও হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি এমনই একটি প্লেটা হচ্ছে কি দ্য কেয়ারটেকার বাই হ্যারল্ড প্রিন্টার। তো দ্য কেয়ারটেকারও কিন্তু এমন কিছু ঘটনায় দেখানো হয়েছে। দ্য কেয়ারটেকার এটা 1950-এর দশকের একটা প্লে। দেখা গেছে, তোমরা একটু চিন্তা করো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লেখা। তো ওই সময়ে মানুষের মন মানসিকতা কেমন ছিল, মানুষ কতটা লোনলি ফিল করতো, যুদ্ধ পরবর্তী সময়ে যে প্রবলেমগুলো হয়ে থাকে, দেখা যাচ্ছে যে তারা কি করতে পারছে না, নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারছে না, নিজের কাজ বুঝে উঠতে পারছে না। কেউ দেখা যাচ্ছে যে খুব বেশি জোরে শব্দ করে, কেউ হয়তো নীরব থাকে। এমন ঘটনার প্রেক্ষিতেই এই নাটকটি দ্য কেয়ারটেকার। তো শিক্ষার্থী বন্ধুরা, খুবই কম ক্যারেক্টার নিয়ে এটা লেখা। এখানে দেখা যাচ্ছে একটা বাড়ি। এবার এই নাটকের প্লেস সেটিংটাই হচ্ছে ওয়েস্ট লন্ডনের একটি বাড়িতে। তো এইবার আমরা মাত্র 3 জন ক্যারেক্টার পাবো। ওয়াস্টন হচ্ছে এই বাড়িরই একজন মানুষ, যার এজ তোমার 30-র আশেপাশে, এবং মিক তারই ভাই, তার বয়স হচ্ছে কত 20-র আশেপাশে। তাহলে ওয়াস্টন এবং মিক, তারা 2 ভাইয়েরই এই বাড়িটা। তাহলে তাদের সম্পর্ক কি 2 ভাই, বড় হচ্ছে গিয়ে ওয়াস্টন এবং ছোটটা হচ্ছে মিক। এইবার আরেকটা মাত্র ওয়ানলি ক্যারেক্টার বাকি থাকলো কি ডেভিস। এবং এই ডেভিসই যে আমাদের যে শিরোনাম দ্য কেয়ারটেকার, সেই কেয়ারটেকারের ভূমিকা কিন্তু এই ডেভিসই পালন করবে। তো ডেভিস আরও একজন মানুষ। তো যাই হোক, আমরা নাটকের শুরুতেই দেখব যে কি হচ্ছে। এই যে আমাদের মিক সাহেব ছোট, তিনি কি করছেন, বাসায় বসে আছেন। দেখা যাচ্ছে খুব একদিকে তাকিয়ে, আমরা অনেক সময় কিছু ভাবি বা চিন্তা করি, এমন হয় না, দেখি বসে আছে এইরকম হয়ে। তো তার কনসেন্ট্রেশনটা ব্রেক হয় কিসে, যে সে শুনতে পায় যে বাড়ির দরজাটা কি হয়েছে, খোলা হয়েছে আবার লাগানো হচ্ছে, দরজা খোলা লাগানো এরকম শব্দে তার হচ্ছে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। তখন সে কী করে, বাড়ি থেকে বের হয়ে যায়। এবার মিক কোথায়, বাড়ির বাইরে চলে গেছে। তো বাড়িতে এন্ট্রি হয় কার, বাড়িতে প্রবেশ করে ওয়াস্টন, সাথে নিয়ে আসি ডেভিসকে। তো বড় ভাই, তার বাড়ি, সে প্রবেশ করবে, খুব স্বাভাবিক। এবার ডেভিসকে কেন কীভাবে নিয়ে আসলো, তো ডেভিসটা কে, ডেভিস হচ্ছে এমন একজন মানুষ যার এজ কিন্তু প্রায় 60-র কাছাকাছি। তিনি একটা ভবঘুরে মানুষ, একটা হোটেলে কাজ করতো। তো সেখানে হোটেলে কি করেছে, সে একটা সমস্যা বাঁধিয়েছে, মারামারি করেছে। তো এই জায়গায় আমাদের ওয়াস্টন হৃদয়বান ব্যক্তি কী করেছে, ডেভিসকে সে জায়গা থেকে উদ্ধার করেছে এবং তার সঙ্গে করে নিয়ে এসেছে। তো বাসায় আনলো, এসে বলে যে ডেভিস, তুমি চাইলে কী করতে পারো, আমার এখানে থাকতে পারো। তাকে দেখা গেল যে সে খেতে দিল, তার হচ্ছে ড্রেস দিল, তার শু দিল পরার জন্য। তো এইভাবে হচ্ছে গিয়ে সব কিছু দিয়ে বলে যে তুমি চাইলে কী করতে পারো, আজকে রাতটা এখানে থাকতেই পারো। তো ডেভিস তো ভবঘুরে মানুষ, এমনিতে মারামারি করে এসেছে, তার থাকার কোনো নির্দিষ্ট জায়গা নাই। তো সে এমন একটা প্রপোজাল পেয়ে তো মনে মনে ভীষণ খুশি। তো সে ব্যাপারটা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ ঠিক আছে, আমি রাতে থাকবো। তো তাই হয়, কথা মতো রাতে বাসায় এসে থেকে যায়। এবার ওয়াস্টন যেহেতু নিয়ে এসেছে ডেভিসকে, তার একটা আলাদা মায়া আছে তার প্রতি, তাই না? কে নিয়ে আসলো, ওয়াস্টন। এবার ওয়াস্টনের রুমেই ডেভিস রাতে আছে। তো কি হয়েছে, তার ডেভিস রাতে ঘুমের মধ্যে প্রচুর নাক ডাকছে, শব্দ করছে। তারপর অনেক সময় আমরা আছে না, এমন হয় না যে আমরা ভুল বকা একটা কথা বলি না, যে ঘুমের মধ্যে অনেক দিনে যা ঘটায় সেগুলো বলছে। আর তোমরা তো শুনলা যে সে একটা ভবঘুরে মানুষ এবং সে মারামারি করতো। তো ঘুমের মধ্যে এমন শব্দ করছে, যার কারণে কী হয়েছে, ওয়াস্টনের আর ঠিকঠাক ঘুম আসছে না। তো ওয়াস্টন সকালে উঠে তখন ডেভিসকে বলে যে কী করেছো, তুমি হচ্ছে গিয়ে খুব রাতে ডিস্টার্ব করেছো, অনেক তুমি জোরে খুব শব্দ করো। দেখো ডেভিস আবার কী করছে, সেগুলো মানতে অস্বীকার করে, মানতে রাজি না। সে বলছে যে না কই না, আমি তো এরকম করি না, আমার এই অভ্যেসগুলো নেই, আপনি বেশি কথা বলছেন। তবে একটু বলে রাখি, আমাদের ওয়াস্টন উনি খুব সাইলেন্ট প্রকৃতির একটা মানুষ, খুব নীরব। বাট ডেভিস একটু জোরে জোরে কথা বলে, ওয়াস্টন খুব কম কথা বলে। তো দেখা গেছে যে আমাদের ওয়াস্টন কিন্তু আগে কী হয়েছিল, তার হ্যালুসিনেশন হতো, বিভিন্ন জিনিস দেখে হ্যালুসিনেশন তো তোমরা বোঝো। হ্যাঁ, আমরা যেটাকে বলি না যে
কিছু যেন আমরা মনে মনে ভাবছি সেটা যেন দেখতে পাচ্ছি, এমন ব্যাপারগুলো তার হতো, যার কারণে তাকে কি করা হয়েছিল, মেন্টালে নিয়ে যেয়ে তাকে দেখা যাচ্ছে ইলেকট্রিক শক দেওয়া হতো। তো এই ব্যাপারগুলো কিন্তু তার হয়েছিল। তো উনি খুব এরপর থেকে কি করেন, খুব শান্ত স্বভাবের, তেমন বেশি কথা টথা বলেন না। তো দেখা গেছে অস্টন বলল এবার সকাল হয়েছে ডেভিসকে যে কি তুমি, আমি বাইরে গেলাম, তুমি যদি মনে করো যে তুমি আরও একটা দিন এখানে থাকতে চাও থাকতে পারো, বা চাইলে তুমি এখানে থাকতে পারো একটা দিন, অসুবিধা নেই। তো আমি একটু কাজে বের হলাম, আসছি, এই বলে সে বের হয়। অস্টন এবার বাড়ির বাইরে, এবার ডেভিস রয়েছে বাড়িতে। তো ডেভিস কী করেছে, মিকো এই মুহূর্তে বাড়িতে নেই। তো একটা অপরিচিত বাড়িতে মানুষ, অনেকের স্বভাব থাকে না এরকম যে বাসায় কী আছে রুমে না আসে সে খুঁজবে। তো দেখা যাচ্ছে যে সে ড্রয়ার খুঁজছে, টেবিল খুঁজছে, এটা ওটা সব কিছু সে খোঁজার চেষ্টা করছে। এমন মুহূর্তে মিকের আবার এন্ট্রি ঘটে। তো মিক দেখছে একটা কি স্ট্রেঞ্জার, মিক তাকে চিনে না। তো একটা স্ট্রেঞ্জার তখন তার কাছে বিভিন্ন প্রশ্ন করে, তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি এখানে আবার কী করছো, তোমার মতলবই কি, এরকমভাবে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। হ্যাঁ, তো ডেভিস বলে না না হচ্ছে গিয়ে আমার কোনো মতলব নেই, এবং সে বলে যে আমার পরিচয় আছে। তো আমি কি করব, আমি এই যে সিড কাপে যাব, যেটা হচ্ছে যে সাউথ লন্ডনে অবস্থিত, লন্ডনের দক্ষিণে শহরে। তো সিড কাপে গিয়ে আমার সমস্ত কাগজপত্র নিয়ে এসে আমি এভিডেন্সগুলো দেখাতে চাই আমি কি। আরেকটা জিনিস দেখো, ডেভিস নিজে হোয়াইট, বাট সে লাইক সার্ভেন্ট। হ্যাঁ, বিভিন্ন হোটেলে কাজ করে, মারামারি করে, তার মানে কি হোয়াইট বাট নট সিভিল। বাট করে কি জানো, ব্ল্যাকদের নিয়ে বিভিন্ন কথা বলে, বিভিন্ন ধর্মবর্ণ তুলে সে কথা বলে, একে ওকে নিয়ে। যে বিভিন্ন মানুষ আছে না যে দেখা যাচ্ছে সে নিজে হচ্ছে ফাঁকা বালদি, বাট অন্যকে নিয়ে সে সমালোচনা করতে পছন্দ করে। তো ডেভিসও তেমন টাইপের। দেখা গেছে যে আইডেন্টিটি নিয়ে সে প্রচুর কথা বলে। হ্যাঁ, তো এবার মিকের সঙ্গে তার এমনি এক পর্যায়ে ধস্তাধস্তিও হয় যে তাদের যেহেতু একটা স্ট্রেঞ্জার রুমে সেরকম করে খুঁজছে, তার তো সন্দেহ হবেই। তখন সে লাস্ট পর্যন্ত বলে যে আমি সিড কাপে গিয়ে কী করবো, আমার সমস্ত এভিডেন্স নিয়ে এসে তোমাকে দেখাবো। তো দেখা গেছে আবার এবার আমাদের অস্টন ফিরলো তো একটা ব্যাগ হাতে করে। ব্যাগে কি রয়েছে, সে ব্যাগে হচ্ছে জামা কাপড় বা যা জিনিস থাকে, ডেভিসের কাগজপত্র এমন কিছু রয়েছে বলে নিয়ে এসে সে ডেভিসকে দেয়। বাট ডেভিস কী করে, এটা অস্বীকার করে যে না এটা আমার ব্যাগ না, এগুলো আমার কাগজপত্র না, এগুলো। তো এখানে দেখা যায় অস্টনের কি খুব মন খারাপ হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক, যে তাকে যত বেশি ভালোবেসে তাকে অনার করছে, কিন্তু সে কী করছে না, তাকে বেশি আরও ডিসঅনার করছে। তো বলে আবারও সে বলে যে না ঠিক আছে, আমার আইডেন্টিটি আছে, আমি কী করবো, সিড কাপে যাবো, গিয়ে আমি তোমাদের সব কিছু নিয়ে এসে দিব। কিন্তু দেখা যাচ্ছে সে কী করে না, যায় না। সে হলো গিয়ে তোমার বিভিন্ন বাহানা অজুহাত দেখায় যে আজকে তো আকাশে মেঘ, আজকে ওয়েদার ভালো না, আমার আজকে শরীর ভালো লাগছে না। তো এবার অস্টন বলে যে শোনো, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, মানে অস্টন না, ও মিক লাস্টে পর্যন্ত তাকে বলেছিল যে তুমি তো স্ট্রেঞ্জার, তুমি আমাদের এখানে থাকছো, আমার ভাই তোমাদেরকে থাকতে বলেছে, তাহলে তুমি একটা রুম ভাড়া নিয়ে থাকো, তোমাকে রুমের কী করতে হবে, খরচ দিতে হবে। এবার ওয়াস্টন এসে বলে যে আচ্ছা ডেভিস, তুমি চাইলে এখানে থেকে যেতে পারো, বাট তোমাকে এখানে কেয়ারটেকারের ভূমিকা পালন করতে হবে। আমার ভাই মিক, তার জন্য একটা সুন্দর করে বাড়ি বানিয়ে দিবা, সেটা সুন্দর করে ডেকোরেট করবা, একটা ফ্ল্যাট তার জন্য যেন খুব দারুণ ডেকোরেশন হয়। তাহলে এখানে আমরা দেখছি যে এখনও ওয়াস্টন এবং মিকের সঙ্গে কোনো আলাপচারিতা আমরা দেখছি না এবং দেখতে পারবো না। একদম লাস্টে গিয়ে জাস্ট একটু কথা হবে, দুই ভাইয়ের মধ্যে কি নাই, তেমন কোনো কথোপকথন ডিসকাশন নাই, বাট টানটা কিন্তু ঠিকই রয়েছে। ওয়াস্টন বলছে যে মিকের জন্য একটা সুন্দর করে তুমি ফ্ল্যাট ডেকোর করবা এবং তুমি এখানে কেয়ারটেকার হিসেবে যদি থাকতে চাও তাহলে থাকতে পারো। তো ডেভিস প্রথম দিকে বলছে, মানে ভাবছে বা একটু ভাব দেখাচ্ছে না আমি আবার কেয়ারটেকার হয়ে থাকবো না। তো পরে দেখে আমার তো উপায় নাই, তখন সে রাজি হয় যে হ্যাঁ আমি এখানে কেয়ারটেকার হয়েই থাকবো এবং তার জন্য একটা আমি খুব ভালো ডেকোরেশন করতে পারি, করে দিব। এবার হচ্ছে মিক রাতে কি করে, তাকে দেখা যাচ্ছে যে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভয় দেখায়, তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন লাইট তার চোখের উপরে ফেলে, এরকম করে তাকে বিভিন্নভাবে ভয় দেখায়। মিক কিন্তু একটু জোরে জোরে কথা বলে, মানুষকে ভয় দেখানো, মজা করে, এরকম অনেক থাকে না যে কাউকে একটু হার্ট করে খুব মজা পায়। তো আমাদের মিক কিন্তু অনেকটা এমন স্বভাবের। তো দেখা গেছে যে সে ডেভিসকে কী করে, এইভাবে ভয় দেখায় এবং এক পর্যায়ে মিক ডেভিসকে বলে শোনো, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে কী করতে হবে, তোমাকে কেয়ারটেকার হয়ে তুমি এখানে থাকতে পারো। এইবার ডেভিসের প্রশ্ন যে হু ইজ দ্য ওনার অফ দিস হাউস, এই বাড়ির মালিককে। একবার আমাকে ওয়াস্টন বলে কেয়ারটেকার হতে, একবার মিক বলে ভাড়া দিতে, একবার মিক বলে কেয়ারটেকার হতে। অ্যাকচুয়ালি হু ইজ দ্য অ্যাকচুয়াল ওনার, এবারে প্রকৃত মালিককে, এটা হচ্ছে তার প্রশ্ন। এবং সে সেই প্রশ্নের উত্তরটা কী করে না,
খুঁজে পাই না, এই প্রশ্নটা সে রেখে যায়। তাহলে মানে তার কাছে মনে 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 হয় যে তাহলে এই প্রশ্নটা তার কাছে থাকে যে কে এবারের প্রকৃত মালিক। তো দেখা গেছে যে এবার ওয়াস্টন বলে কি কিছু তার যে অতীতের কথা বললাম না, তার হ্যালুসিনেশন হতো, তাকে ইলেকট্রিক শক দেওয়া হতো, এই কথাগুলো সেও তোমার ডেভিসের সামনে বলে ফেলে। ডেভিস তার উইক পয়েন্ট পেয়ে যায় এবং ওয়াস্টন বলে যে আমি শুধুমাত্র আমার বাড়িতে একটা কী করতে চাই, একটা গার্ডেন করতে চাই যেখানে অনেক গাছপালা থাকবে এবং আমি ওই শেডে গিয়ে কী করব, একটু চুপচাপ বসে থাকবো নিরিবিলি, কারণ তোমরা জানো যে সে খুব সাইলেন্ট প্রকৃতির মানুষ এবং তার আর কোনো মানে তোমার আকাঙ্ক্ষা নাই এবং সে চায় যে মিকের জন্য একটা সুন্দর ফ্ল্যাট করে দিতে। এবার হয়েছে কি, অস্টন যেহেতু খুব ভালো মানুষই করে বন্ধুসুলভভাবে ডেভিসকে তার কথাগুলো বলে দিয়েছে। এবার ডেভিস কে যখন সে বিভিন্ন কাজ টাজ করতে বলে, কাজ করে না, তখন সে তাকে উইক পয়েন্ট তো পেয়ে গেছে। তখন বলে হ্যাঁ তুমি তো একটা মাতাল, তুমি তো একটা পাগল, হচ্ছে গিয়ে তোমাকে ওই যে করেছিল না, ইলেকট্রিক শক দিয়েছিল না, তোমাদের হ্যালুসিনেশন হয়, এরকম বললে তাকে কি করে, অপমান করে। তো সে সুযোগ পেয়ে ডেভিস কী করলো দেখো, তার মালিক যিনি তাকে এভাবে বলে ফেললো। এরকম কিন্তু সমাজে অনেক সময় হয়ে থাকে যে আমরা মুখের ওপরে দুর্বল পয়েন্টগুলো বলে ফেলি বা বলে ফেলে, যেটা হয়। এবার হচ্ছে গিয়ে তোমার মিক বলছে যে মিকের কাছে ডেভিস গিয়ে এবার ডেভিসের কুটনিটা দেখো যে সে মিককে গিয়ে বলে যে মিক জানো তোমার ভাই এরকম করে আমাকে খুব বাজে বাজে কথা বলে, তারপরে সে পাগলামি করে, সে আমি জানি নাকি নাক ডাকি এটা সেটা করে বলে, মানে তার টার্গেট যে আমি মিক এবং অস্টনের মধ্যে কী করবো, একটা খারাপ সম্পর্ক তৈরি করাবো। তো মিক প্রথমবার কথাগুলো শুনে এমন একটা ভাব করে শুনে যেন ঠিক মিক সেগুলো মেনে নিচ্ছে এবং সে ডেভিসের পক্ষে। তো ডেভিস মনে মনে খুশি যে আমি দুই ভাইয়ের মধ্যে কী করতে পারছি, একটা সম্পর্কের ভাঙনটা ধরাতে পারছি। কিন্তু মিক ভিতরে কী করে, সে চায় যে না তার ভাই যেটা বলছে সেটাই হোক এবং সে তার ভাইকে প্রচণ্ড ভালোবাসে। তো তখন ডেভিসের কথাই মিক কী হয় না, রাজি হয় না যে তোমার অস্টনের এই যে তার এগেনস্টে যে অ্যালিগেশনগুলো নিয়ে আসে সেগুলো মিক কী করে দেয়, রিফিউজ করে দেয়। এবং মিক বলে যে শোনো তুমি এখন এখান থেকে গো, তোমার এতদিন তুমি যে কাজগুলো করেছো সেটার তোর জন্য যে মজুরি দরকার সেটা আমি তোমাকে দিয়ে দিলাম, এই নাও তোমার টাকা, দিয়ে তুমি এখন আমাদের বাড়ি থেকে চলে যাও। তখন যেহেতু তুমি আমার ভাইকে কী করেছো, এভাবে মাতাল টাতাল বলেছো, আমি এটা মানি না। তো ওয়াস্টনের কাছে আবার ডেভিস গিয়ে পাহাড় ধরে যে কী করে না, আমি আর যা করেছি ভুল করেছি, আমি আর কি করবো না, আপনাদের প্রত্যেকটা কথাই শুনবো এবং নেক্সট যে কাজগুলো আমার উপর আসবে সেই কাজগুলো আমি আরও অনেক ভালো করে করার চেষ্টা করব, অনেক ভালো করে করব। কিন্তু ওয়াস্টন আর রাজি হয় না, বরং সে একটাই কথা বলে, তুমি খুব বড় বেশি জোরে শব্দ করো। হ্যাঁ, তো এটাই হচ্ছে গিয়ে তার লাস্ট কথা। এবং দেখা যাচ্ছে যে ডেভিস কী করছে, আর বিভিন্নভাবে আর্গুমেন্ট করছে বা রিকোয়েস্ট করছে যে আমি থাকতে চাই, আমি আরও কাজ করব, আমি বের হতে চাই না। এইভাবেই নাটকের পর্দাটা ফেলে দেওয়া হয়, নাটকটা এখানে এভাবেই শেষ হয়ে যায়। এবং ওয়াস্টন এবং মিক এরা দুই ভাইকে দেখা যায় শেষের দিকে একটু তার মৃদু হাসে একসঙ্গে তোমার এই যে ডেভিসের কাজ কারবারগুলো নিয়ে। তো এভাবে এই নাটকটা শেষ করা হয়। এবং লাস্ট কথা অস্টন কি বলে, তুমি খুব বড় বেশি শব্দ করো। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা এবার এই প্লেটার থিমগুলো কি, চলো আমরা একটু থিমগুলো দেখি। এখানে হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড অথেন্টিসিটি। তো দেখো যে তোমার ওখানে কি ছিল না, পরিচয়ের একটা যে ব্যাপার ছিল, পরিচয়ের বিচ্ছিন্নতা বোধ। তোমার ইভেন ওয়াস্টন মিক যে কে তারা নিজেও ঠিক জানে না, এবং ডেভিস তো কী করতেছে, বিভিন্নভাবে তার আইডেন্টিটি নিয়ে ছলনা করছে। সে বলছে হ্যাঁ আমি এই সিট কাপে গেলাম, এই কাগজপত্র নিয়ে দিলাম, এই সে ব্ল্যাকদের উপরে তোমার হচ্ছে গিয়ে যত অভিযোগ নিয়ে আসে। তো দেন পাওয়ার অ্যান্ড ডিসিপশান, দেখো আমাদের ডেভিস কী করলো, যাদের বাসায় আসছে তাদের কাছেই ক্ষমতা মানে খবরদারি করার চেষ্টা করছে এবং এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইকে কী করছে, দূরত্ব করার চেষ্টা করছে। বাট সে লাস্টে কী হয়, ডিসিপ্টেড হয়, প্রতারিত হয়ে যায়। এবং দেখো রয়েছে অ্যালিয়েনেশন অ্যান্ড ফ্যামিলি। এটা তুমি হচ্ছে অনেকটা বলতে পারো যে লোনলিনেস, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন। ইভেন এখানে যে ফ্যামিলি রয়েছে অস্টন এবং মিকের, তারাও কি নাই, দুই ভাইয়ের মধ্যে মানে তাদের ভাইয়ের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু দেখো কোনো কনভারসেশন নেই, একা একা থাকতে পছন্দ করে, কারোর সঙ্গে পুরো নাটক জুড়ে আমরা কিন্তু কোনো কথাই শুনিনি। এবং ডেভিস সে তো ফুল ফ্যামিলি ছেড়ে একদম হতচ্ছাড়া ছন্নছাড়া হয়ে আছে। এবং রয়েছে লিমিটেশন অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে হচ্ছে ভাষাগত যে লিমিটেশান সেটাও রয়েছে। দেখা যাচ্ছে যে অস্টন খালি কী করে, খুব কম কথা বলে এবং লাস্ট বলে তুমি খুব বড় বেশি শব্দ করো।
প্রথম থেকে তাকে খালি শব্দ করো এমনই বলে আসছে, তুমি নাক ডাকো, এই শব্দ করো এই শব্দ করো। আবার হচ্ছে অ্যাবসার্ডিটি এবং রয়েছে কমিউনিকেশানের যে গ্যাপ। তো দেখো যে এই নাটক জুড়ে তোমার হচ্ছে কি না অ্যাবসার্ডিটি বলতে দেখো যে কারো কোনো নির্দিষ্ট কোনো কাজ, নির্দিষ্ট একটা যে লোকেশান থাকবে এমনটা কিন্তু নয়। সবাই কেন যেন খুব লোনলি হয়ে আছে, মানে কে কী কাজ করে, আমার পরিচয়টা কি, আমার কী কাজ, এমনটা নিয়ে। যেহেতু এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের অবস্থা, হ্যাঁ, একটা যুদ্ধ পরবর্তী যে বিধ্বস্ততা সেইটার প্রমাণ হয়েছে। এবং কমিউনিকেশান গ্যাপটা তো তোমরা খুব ভালো এখানে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই থিমগুলোকেই কেন্দ্র করে নাটক দ্য কেয়ারটেকার বাই হ্যারল্ড পিটার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।